জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে আপনাদের সাথে পুরো সময় আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বাসুদেব সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আমাদের সঙ্গে থাকবেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শিশির মনির, আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি দলের সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করি। আগামীকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আপনি। বিএনপির সাথে তাহলে আসলে আপনার এখন সম্পর্ক কি এবং কেমন? এমন একটি রাজনৈতিক দল যেখান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। বিএনপি সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের জন্য গত 17 বছর আমি মাঠে, ডিজিটাল মাঠে এবং মিডিয়াতে এবং সংসদে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছি। সুতরাং এই দলটির প্রতি আমার ভালোবাসা, এই দলটির আদর্শের প্রতি আমার শ্রদ্ধা অতীতে যেমন ছিল এখনো সেরকম আছে। দল একটি বৃহৎ সংগঠন। বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং এত বড় একটি সংগঠন 17 বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এই 17 বছর এই দলটির সঙ্গে অন্যান্য অনেকগুলো দলকে কাজ করতে হয়েছে। তারা কাজ করেছে একটা গণতান্ত্রিক সংগ্রামের যে দীর্ঘ লড়াই, এই লড়াইয়ে অন্যান্য দলগুলো বিএনপিকে সঙ্গে ছিল, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছিল এবং তারাও অনেকে মামলা হামলার শিকার হয়েছে। তো এই নির্বাচনটাকে ঘিরে যে শরিক দলগুলো বিএনপির সঙ্গে এত বছর ছিল তাদেরও কিছু প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা থেকেই কিন্তু অন্য শরিক যে দলগুলো তাদের কাউকে কাউকে বিএনপি আসন সমঝোতায় গেছে, আসন ছেড়ে দিয়েছে। এখন মানে ফরচুনেটলি ওর আনফরচুনেটলি আমার আসনটাও সেই শরিক আসনের মধ্যেই একটা। বাট আমার নিজের এলাকায় তো আমার একটা রাজনীতি আছে। দীর্ঘ 17 বছরের মধ্যে আমি 10 বছর এই এলাকায় কাজ করেছি। 1973 সালে আমার বাবা এই এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনটি আমার পরিবারের জন্য একটি দুঃখজনক ইতিহাস। আমার বাবা নির্বাচিত হওয়া সত্ত্বেও সেখান থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে পরের দিন বিজয়ী ঘোষণা করা হয়। আগের দিন বাবাকে বিজয়ী ঘোষণা করা হয় আনঅফিশিয়ালি এবং বেসরকারিভাবে, পরের দিন সরকারিভাবে তাহেরউদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করে। তো এই আসনটির সাথে আসলে আমাদের পারিবারিক একটা ইমোশন ওতপ্রোতভাবে জড়িত। এবং আমার আজকে যে অবস্থান, আমার আজকে যে অবস্থান সেটার পেছনে আমার এলাকার হাজার হাজার নেতাকর্মী শ্রম, ঘাম এবং তাদের যেই মানে অর্থ, সেটাও কিন্তু তারা লগ্নি করেছে গত 10 বছর আমার পেছনে। তো আমি তো তাদেরকে ফেলে দিয়ে চলে যেতে পারি না। তারা যখন আমার কাছে এসে বলে আপা আমাদের একটাই চাওয়া, আপনাকে ইলেকশন করতেই হবে, তো আমার দলকে আমি যেমন ভালোবাসি আমার নেতাকর্মীদেরকেও আমি ভালোবাসি। সুতরাং আমার দলের নেতাকর্মীরা যখন আমাকে বলে আপনার স্বতন্ত্র মনোনয়নপত্র কিন্তু তারা কিনেছে, ভেরি ইন্টারেস্টিং, আমার মনোনয়নপত্র আমি কিনিনি, এই টাকা আমি দেইনি, তারা কিনেছে। তো তারা যখন এটা আমার জন্য কেনে, আমি তো 10 বছর পরে তাদেরকে বলতে পারি না আই এম সরি। আপনি যেমন ইমোশনাল কথা বলেন, আবেগের জায়গার কথা বলেন, অনেকেই কিন্তু অন্য দল থেকে পদত্যাগ করে এসে বিএনপিতে লড়ছেন ধানের শীষ প্রতীকের জন্য, আর আপনি আপনার ঘরের ধানের শীষ ফেলে আপনি হাঁস মার্কায় লড়বেন বলে খবরটা শোনা যাচ্ছে। মানে ওখানেও তো এক ধরনের ইমোশন নিশ্চয়ই আপনার কাজ করে। দেখুন, আমার ইমোশন যদি নাই থাকতো তাহলে তো আর 17 বছর জীবন বাজি রেখে আমি লড়াই করতে পারতাম না, তাই না? দেখুন, আজকে আমার নেতাকর্মীরা একটা কথা বলে আমাকে, খুব রেগুলারলি একটা কথা আমি শুনি, যে আমরা যখন খালে বিলে লুকায় থাকতাম আমরা আপনার কথাটা শুনতাম, যে আপনি আপা কি বলছে, আপনি বিএনপিটাকে ধরে রেখেছিলেন। তো এত বড় একটা ঝুঁকি আমি নিয়েছি, যদি আমার ইমোশন কাজ না করতো, শুধু ক্যালকুলেশন কাজ করতো,
তাহলে তো আমি অনেকের মতো বিদেশি ফোন নাম্বার নিতাম, ফোন বন্ধ রাখতাম, হয়তো অন্য কোনো দেশেও চলে যেতাম, বাট সেটা তো আমি করিনি। তো একটা ইমোশন না থাকলে আপনি রাজনীতিবিদ হতে পারবেন না। অনেকে বলে রাজনীতিতে ইমোশন কাজ করে না, আবেগ চলে না। আমি মনে করি আবেগ ছাড়া রাজনীতি হয় না। যদি আপনি আবেগ ছাড়া রাজনীতি করতে আসেন, তাহলে আপনি ব্যবসা করতে বসেছেন। রাজনীতিটা আমার পরিবারে ব্যবসা না, আমার পরিবারে এটা ভালোবাসা, বিশ্বাস এবং আস্থার একটা নাম রাজনীতি। তো আমার পক্ষে আবেগ বাদ দিয়ে ব্যবসা করা সম্ভব না। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশের বাইরে ছিলেন তখন একটা বিষয় ছিল যে লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ ছিল আপনাদের কর্মীদের সাথে, আপনাদের নেতা কর্মীদের সঙ্গে, কিন্তু এখন তো তিনি দেশে এসেছেন। আপনার যে আবেগের কথা বলছেন, আপনার কর্মীদের যে আবেগের কথা বলছেন, তার সঙ্গে সরাসরি দেখা করে কি আসলে আপনি এই যদি বলি সমস্যা বা সম্ভাবনা সেটা সলভ করার কোনো ধরনের কোনো চেষ্টা কি আপনি করেছেন? উনি তো মাত্রই দেশে এসছেন এবং আমি নিশ্চিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি দীর্ঘ 17 বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে দূরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, সংগঠিত রেখেছেন, দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রেখেছেন। সুতরাং প্রত্যেকটা আসনের ব্যাপারেই নিশ্চয়ই ওনার সার্বিক তথ্য এবং খবর ওনার কাছে আছে। তারপরেও যদি উনি কোথাও বাধ্য হন জোটকে দিতে বা কোনো আসনে সমঝোতা করতে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা আমরা বুঝতে হবে যে উনি নিশ্চয়ই বাধ্য হয়ে এটি করছেন। জি, আজকের রাজনীতিতে, আজকের দিনে যদি বলেন, রাজনীতিতে সবচেয়ে বড় খবর হচ্ছে জামায়াতের যে জোট, সেই জোটে এনসিপি যুক্ত হয়েছে, নির্বাচনী জোট করেছে তারা। সেটির বিষয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? খুশি, বেজার অথবা কোনোটাই না? না, দেখুন, আমরা তো থেকে একটা বিষয় দেখেছি যে এনসিপি বলেন, তারপরে আপ পার্টি বলেন, কিংবা আপনি যদি আরেকটা যেটা তৈরি হয়েছে আপনার ইয়েদের, যেটা ব্যারিস্টার ফুয়াদদের যে পার্টিটা, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু এবি পার্টি। এই সবগুলোই কিন্তু জামাতের ছোট ছোট এক একটা মানে সফট জামাত, আরেকটু পরিশীলিত জামাত, আরেকটু মডার্ন জামাত, এইভাবেই তারা কাজ করেছে। তো আমি কিন্তু খুব একটা অবাক হইনি। আজকে আমি তাসনুভা জাবিনের একটা স্টেটাস পত্রিকা এসছে, সেটা পড়ছিলাম। উনি এক ধরনের প্রতারিত বোধ করেছেন বলে আমার মনে হয়েছে। তো সেখান থেকে আমার ধারণা হয়েছে হয়তো হয়তো এনসিপির সকলেই এই বিষয়টির ব্যাপারে সম্যক অবগত ছিলেন, তেমনটি নাও হতে পারে। আর রাজনীতিতে তো আসলে অনেকেই বলেন শেষ কথা বলে কিছু নাই। তো আমরা তো দেখলাম যে শুধু এনসিপি জামাতই নয়, আমরা দেখলাম যে কর্নেল ওলি, যিনি একসময় বিএনপি ছেড়েছিলেন কারণ বিএনপি জামাতের সঙ্গে জোট করেছে, তিনিও কিন্তু আজকে জামাতের আমিরের সঙ্গে বসে মিটিং করেছেন এবং আমরা দেখলাম যে একটা জোটও বোধহয় হতে যাচ্ছে। তো পলিটিক্সে আসলে সেই অর্থে শেষ কথা বলে কিছু হয়তো বা নাই। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, অনেক ধন্যবাদ আর আপনার নির্বাচনী এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আলাউদ্দিন মাহমুদ আছেন। আলাউদ্দিন মাহমুদ, জামায়াতে ইসলামী সহ 8 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী সমঝোতা হয়েছে, সমঝোতায় এলডিপিও যুক্ত হয়েছে। এনসিপির এমন সিদ্ধান্তে পদত্যাগ করে তাসনুভা জাবিন লিখেছেন, ওই পুরনো ফাঁকা বলির রাজনীতি করতে হলে পুরনো দলই করতাম, নতুন কেন। এবার আবারও আসি জামায়াতের সাথে জোট প্রসঙ্গে। এনসিপির স্বতন্ত্র সক্রিয়তা নিয়ে দাঁড়িয়ে গেলে যে কারোর সাথে রাজনৈতিক জোটে অসুবিধা ছিল না, সেটা 5 বছর পরে হতো, ঠিক প্রথম নির্বাচনেই কেন। কিন্তু আর সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে, আর সব অপশনকে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে যাতে জামায়াতের সাথে জোট ছাড়া কোনো উপায় না থাকে। সুনিপুণভাবে এখানে এনে অনেককে জিম্মি করা হয়েছে। যাই হোক, এটা কোনো রাজনৈতিক কৌশল না, এটাই পরিকল্পনা, তিনি লিখেছেন তাসনুভা জাবিন। সামান্তা শারমিন, এনসিপি নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য, তিনি বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না, তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতা যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চোকাতে হবে বলে আমি মনে করি। আর তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এবং এনসিপি থেকে পদত্যাগ করেছেন, তিনি শেষ পর্যন্ত যেই এনসিপিকে নিয়ে আসলে আপনারা জামায়াতের সাথে যুক্ত হলেন, সেখানে এনসিপির আসলে কত শতাংশ সদস্য অবশিষ্ট থাকবেন? প্রিয় বড় বোন, রাজনৈতিক সহযোদ্ধা সামান্তা শারমিনও তদ্রুপ, ওনাদেরকে এই প্রক্রিয়ায় কতটুকু যুক্ত করা হয়েছে কি হয়নি সেই বিষয়ে যদি আমি সেই বিষয়ে যদি আমি আলোকপাত
করিও তারপর বলবো যে এখানে আমাদের গত 2 মাস ধরে আপনার বিভিন্নভাবে এই বিষয়ে মিটিং হচ্ছে। কোনো একটা মিটিং হয়তো বা স্বতন্ত্র যাওয়ার পক্ষে মতামত দিচ্ছে সবাই, আবার পরবর্তী মিটিংয়েই বিএনপির সাথে জোটের পক্ষে অথবা জামাতের সাথে জোটের পক্ষে। মূল জায়গাটা হলো যে একটি রাজনৈতিক দল আপনার সব সময় তার সব সমর্থক কিংবা সদস্যদেরকে সাথে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সেক্ষেত্রে যাদের সিদ্ধান্ত অথবা যাদেরকে ডিসেন্ট মনে হয়েছে, যার মতামতটাকে গ্রহণ করা যাচ্ছে না, তাদের সাথে সংখ্যাগরিষ্ঠদের উচিত অথবা নেতৃত্বের উচিত তাদের সাথে আলাদাভাবে বসা, তাদেরকে আস্থায় নিয়ে আসা। আমরা যেটাকে বলছি যে ভিন্নমত হয়েও একমত, মানে হলো যে আমি সত্যিকার অর্থে এই জোটের ব্যাপারে আমিও কোনো উচ্ছ্বাসী নই, এবং আমার মতো আরও অনেকেই আছেন যারা বুঝতে পারছেন যে এই জোটটা আসলে আমাদের রাজনীতির জন্য শুরুতেই এটা খুব একটি আকাঙ্ক্ষিত নয়, বাট সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং বিশেষ করে মাঠের নির্বাচনী পরিস্থিতিতে আমাদের যেই নেতাকর্মী আছেন তাদের যে নিরাপত্তা, তাদের যেই নির্বাচনী কর্মকাণ্ড এবং সামগ্রিকভাবে যে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার রাজনীতিকে ধারণ করে এই শক্তিগুলোর মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা হয়েছে এখানে। তো আমি যারা এখানে এই সিদ্ধান্তে অথবা এই প্রক্রিয়ায় মনক্ষুণ্ণ হয়ে তারা প্রতারিত বোধ করেছেন, তাদের প্রতি আমি সমূহ শ্রদ্ধা রাখি এবং তাদের এই রাজনৈতিক যাত্রা, তাদের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এবং একই সাথে আমরা আমাদের নেতাকর্মীদেরও বলতে চাই, রাজনীতিতে বিশেষ করে আপনার নির্বাচনী মাঠে দলের প্রধানকে, নীতি নির্ধারককে এমন সময় এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যে সিদ্ধান্তগুলো হয়তোবা সাময়িকভাবে মনে হতে পারে অনেক নৈরাশ্যের, অনেক হতাশার, অনেক বেদনার, কিন্তু একই সাথে এই সিদ্ধান্তগুলোর বাইরে হয়তোবা কোনো অপশনও থাকে না। তো আমরা এই পুরো প্রক্রিয়ার ব্যাপারে এই কথাটা বললাম। জি, মোহাম্মদ শিশির মনির আছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ শিশির মনির, আপনারা বলেছিলেন যে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চান, কিন্তু জোটে ইসলামপন্থী দলের বাইরেও বেশ কিছু দল আছে। জোটকে কেবল ইসলামপন্থীদের জোট হিসেবে না রেখে সব দল নিয়ে এখন দেখা যাচ্ছে আপনারা আসলে জোট করছেন। সেটার উদ্দেশ্য জানতে চাই, এবং আপনারা যে ক্ষমতায় গিয়ে ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনার কথা বলছেন, এর সঙ্গে কি এলডিপি বা এনসিপির মতো দলগুলো একমত পোষণ করবে? যদি না করে সেক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ প্ল্যানিং কি? দেখুন, এই যে জোট বড় হয়েছে, জোট এক্সটেন্ডেড হয়েছে, দিস ইজ এ গুড সাইন ইন বাংলাদেশি পলিটিক্স। বাংলাদেশি পলিটিক্সের মধ্যে নতুনত্ব আসার যে কয়টা ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল করার চেষ্টা করেছি আমরা, এবং এর মধ্যে ইসলামী দলের বাইরেও যারা অ্যাড হয়েছেন আগামী নির্বাচনে তার একটি প্রভাব পড়বে বলে আমরা মনে করি। এখন ইলেকশন রাজনীতিতে জনগণের সাপোর্ট ইজ দি আলটিমেট ডেস্টিনেশন, এবং জনগণের সাপোর্ট যদি এই জোট পায় এবং তার ভিত্তিতে যদি সরকার গঠন করে, নিশ্চয়ই সেই সরকার হবে বাংলাদেশে ইতোমধ্যে গঠিত যত সরকার আছে সেই সরকারগুলোর চাইতেও অনেক বেশি ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, পাবলিক ওরিয়েন্টেড এবং সার্ভিস ডেলিভারি ওরিয়েন্টেড। এবং দেখবেন, আমরা বলেছি যে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না, নিজেরা দুর্নীতির সঙ্গে ইনক্লুড হবে না এবং দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না। এই নীতিতে যারাই একমত হতে পারেন, একমত হতে চান, সকলের সঙ্গে জোট করতে আমাদের কোনো আপত্তি নেই। ফলে দিস ইজ অ্যান এক্সটেন্ডেড অ্যাপ্রোচ উই হ্যাভ টেকেন ফর দি বেনিফিট অ্যান্ড দ্য স্টেবিলিটি অফ দ্য নেশন। এবং এই স্টেবিলিটিটা আজকে দেখবেন এনসিপি যে সংবাদ সম্মেলন করেছে, তারা স্পষ্ট করে বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং জুলাই সনদের বড় ধরনের সংস্কার পরিকল্পনায় একমত হওয়ার ক্ষেত্রে যারা কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং করেছে ঐক্যমত্য কমিশনে, তারাই এখানে একমত পোষণ করেছে। ফলে আমি মনে করি দিস ইজ এ গুড সাইন। এবং দুটো মেরুকরণের রাজনীতিতে একটি রাজনীতি হবে জুলাই সনদ কেন্দ্রিক, একটি রাজনীতি হবে করাপশন ফ্রি বাংলাদেশ তৈরি করার যুদ্ধ, একটি রাজনীতি হবে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল বাংলাদেশ করার মতো একটি প্রক্রিয়া। আর আরেকটি রাজনীতি যেটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যেখানে আমরা দেখছি নানানভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়া, নিজেদের লোকদেরকে বহিষ্কার করতে করতে এই পর্যায়ে চলে গেছেন
যে কোনো বহিষ্কারই আর কাজে আসে না। ফলে আমরা আর পুরনো রাজনৈতিক কালচার কৃষ্টিতে ফিরে যেতে চাই না, সেই চাঁদাবাজি করাপশনের জায়গায় আমরা ফিরে যেতে চাই না। উই ওয়ান্ট এ নিউ বাংলাদেশ। এই নিউ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যাদের ভিশন আছে, যাদের মিশন আছে, যাদের এগ্রিগেট এফোর্ট আছে, যারা অল টুগেদার ক্যান টেক এ ভেরি ইফেক্টিভ স্টেপ, তারা আসন সমঝোতা করেছে। দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন ইন মাই ভিউ ইন বাংলাদেশি পলিটিক্স আসন ইন কামিং সমঝোতা ডেজ। একটু ব্যারিস্টার শিশির মনির, আসন সমঝোতার কথা যেহেতু বললেন, আসন সমঝোতা আসলে কত দূর? এনসিপিকে আপনারা ঠিক কত আসনের প্রপোজাল দিয়েছেন? আপনি দেখেছেন এটা পাবলিক ডোমেনে এসেছে, 30টার কথা বলা হয়েছে। তাও আসন যখন নমিনেশন পেপার সাবমিট করা হবে, নমিনেশন পেপার উইথড্রয়ালের একটা ডেট আছে, আপনি দেখবেন ইলেকশন শিডিউলের মধ্যে ওই নমিনেশন পেপার উইথড্রয়ালের সময় কিছু পরিবর্তন হয়। তো বাই এন্ড লার্জ এটি 30তে রূপান্তরিত হবে বলে এখনো পর্যন্ত এরকমই একটি কথাবার্তার ভিত্তিতে সমঝোতার প্ল্যান নিয়ে আগানো হচ্ছে। জি, এবং যেহেতু bigger agenda, we agreed to continue to ensure accountable Bangladesh, সেই জন্য আসন সমঝোতা নিয়ে আর কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করি। জি, এনসিপি মনে হচ্ছিল অনেকটা বিএনপির সাথে বোধহয় জোট করেই ফেললো, সেখান থেকে আজকে আসলে এনসিপি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই গেল। প্রথম প্রশ্ন, কি করে এনসিপিকে আপনাদের সঙ্গে আনলেন অথবা তারা এলো? দ্বিতীয় প্রশ্ন, এই কর্নেল অলির কথা ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন, আপনি শুনছিলেন যে তিনি আসলে বিএনপি কেন জামাতের সঙ্গে, সেই জন্য গোস্বা করে তিনি বিএনপির সঙ্গ ছেড়েছিলেন। সেই কর্নেল অলিকে আমরা আজকে দেখলাম আপনাদের আমিরের সঙ্গে একই সঙ্গে প্রেস কনফারেন্স করতে। সেটা কি করে সম্ভব করলেন আপনারা? ম্যাজিকটা কি? দুটো ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন আপনি। একটি ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন যে এনসিপি কি করে এলো বা আমরাই বা কি করে আনলাম। তো এই পার্টে এজেন্ডার মিল হয়েছে, পারপাসের মিল হয়েছে, কর্মের মিল হয়েছে। দ্যাটস ওয়াই উই আর টুগেদার। এটাকে অন্যভাবে দেখার কোনো স্কোপ এখানে নাই। এটা কেউ কারোর মধ্যে বিলীন হয়ে যায় নাই, কেউ কারো এজেন্ডা নিজে ধারণ করে নাই। কিন্তু ইলেকশনকে সামনে রেখে যে এজেন্ডাগুলো উপস্থাপন করা হচ্ছে, উইচ আর কমন এজেন্ডা, এই কমন এজেন্ডায় উই এগ্রিড। এই এগ্রিমেন্টের জায়গায় এনসিপি জামাত ইসলামী কাছাকাছি আসতে পেরেছে, বিএনপির সঙ্গে কাছাকাছি যেতে পারে নাই। সেই জন্য বিএনপির সঙ্গে কথাবার্তা বলেও যেহেতু এজেন্ডায় মিলে নাই, পারপাসে মিলে নাই, ইমপ্লিমেন্টেশনে মিলে নাই, সেই জন্য ইট হ্যাজ কাম টু ক্লোজ টু আস। The Jamaat Islami and NCP become closer in terms of implementation of common agenda. আর সেকেন্ড বলছেন যে কর্নেল অলি সাহেবের কথা। দেখুন, পরিবর্তন হিউম্যান লাইফে ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ফেনোমেনন। পিপল চেঞ্জেস, মাইন্ড চেঞ্জেস, সিচুয়েশন চেঞ্জেস, সার্কামস্টেন্সেস চেঞ্জেস। যে সার্কামস্টেন্সেসে বসে আমি আপনার সঙ্গে আর্গুমেন্ট করছি, এই সার্কামস্টেন্সেস আর আপনার স্টুডিওতে বসে যদি আমি আর্গুমেন্ট করতাম, সিচুয়েশন কুড হ্যাভ বিন ডিফারেন্ট। যে সিচুয়েশনে এখনকার নির্বাচন হতে যাচ্ছে আর যে সিচুয়েশনে তিনি বিরোধিতা করেছিলেন, দ্য সিচুয়েশন ইজ ফার মোর ডিফারেন্ট দ্যান ইট ওয়াজ বিফোর। ফলে আমি ওনার এই পরিবর্তনটাকে আমি দেখতে চাই, দিস ইজ সাম সর্ট অফ ডায়নামিজম। আপনি যখন আপনার পরিবর্তন স্ট্র্যাটেজি রিস্ট্র্যাটেজিস করেন, কৌশলকে পুনঃকৌশল করেন, রিকৌশল করেন, করতে পারেন। এটা যদি সাবজেক্ট টু মরালিটি হয়, সাবজেক্ট টু এমন কিছু না হয় যে ভায়োলেশন অফ ল, তাহলে চেঞ্জেস অফ হিউম্যান মাইন্ড ইজ এন অর্ডিনারি কোর্স অফ বিজনেস। এবং এটি হয়, এটি অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। আমরা এক্সপেক্ট করবো এটার মধ্যে স্টেবিলিটি থাকবে, এটার মধ্যে কমন ডিজাইন থাকবে, পারপাসিভ হবে, দেশকে প্রাধান্য দেওয়া হবে। এটি হবে আমাদের মূল পারপাস। এবং আই কনগ্রাচুলেট হিম দ্যাট হি হ্যাজ টেকেন দ্য ডিসিশন to create a jot or আসন সমঝোতা at least for 13 January election. জি, রাজিকুজ্জামান রতন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 8 দলীয় জোট এখন আসলে 10 দলীয় জোট হলো, এনসিপি আর এলডিপি যুক্ত হয়েছে আজকে। আপনার কাছে কি এটা স্বাভাবিক মনে হচ্ছে, না এরকমই আসলে হবার কথা ছিল যে এনসিপি জামাতে যাবে বা কর্নেল অলির দল এলডিপিও জামাতে গিয়েছে? আপনি কি সারপ্রাইজ না নরমালি নিচ্ছেন বিষয়টাকে? নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের যে জোট প্র্যাকটিস আমাদের এখানে হয়, এটা তারই একটা নতুন সংস্করণ আমরা দেখলাম। আমরা দেখি যে জোট করার ক্ষেত্রে কখনো ক্ষোভ কাজ করে, কখনো লোভ কাজ করে,
ক্ষোভ কাজ করে, দলের মধ্যে জায়গা না পেলে ক্ষোভ হয়, আবার ক্ষমতায় যাওয়ার লোভ থাকে, এবং এর সঙ্গে আবার থাকে কখনো কখনো উদ্দেশ্যমুখীনতা। একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য কখনো কখনো ইউনিটি হয়, কখনো কখনো দুর্বল শক্তি একটু সবল শক্তির সঙ্গে সহযোগিতা করে ক্ষমতায় যেতে চায়। এরকম নানা ফেনোমেনা থাকে। তবে পারপাসটা একটাই থাকে, সেটা হলো যে জোট করে নির্বাচনে তার শক্তিটাকে একটু বাড়িয়ে তোলা। এখন এই শক্তিটা জনগণের পক্ষে থাকবে নাকি, আমরা অনেক সময় এমপি যেটা বলি, মেম্বার অফ পার্লামেন্ট, সেটাকে অনেক সময় এমপিকে ম্যাজিক্যাল পাওয়ারও বলি, কারণ এমপি হওয়ার পরে এমন কিছু পাওয়ার তাদের হাতে আসে লাইক ম্যাজিক। তখন আমরা ওই হলফনামায় দেখি যে সম্পদ কী পরিমাণ স্ফীত হয়, কিংবা কখনো কখনো পাওয়ার পেলে অন্যকে পাওয়ারলেস করে ফেলার একটা চেষ্টা করা হয়, অথবা একটা সারা জীবনের আশাও থাকে যে একবার পার্লামেন্টে যাব। এরকম নানা ঘটনা থাকে। তবে আমরা যেটা মনে করি যে রাজনীতিতে অন্তত একটা রাজনীতি থাকা উচিত, যে রাষ্ট্র পরিচালনার নীতিটা কি হবে। হ্যাঁ, মানুষের জীবন তো পরিবর্তনের মধ্যেই আছে, সমাজটা পরিবর্তনের মধ্যেই আছে, মানুষের চিন্তাও পরিবর্তনের মধ্যে থাকে, কিন্তু যারা পরিবর্তনকেই স্বীকার করতে চায় না তারাও আবার যুক্তি করার সময় বলে হ্যাঁ সব কিছু পরিবর্তনের মধ্যে আছি। এইটা নির্বাচন কিন্তু মানুষের অনেক দিক মানুষকে ভাবিয়ে তোলে। আমরা এই জন্য মনে করি যে এটা ওই মুনীর চৌধুরী একটা কথা বলেছিলেন না, আমাদের বিশিষ্ট আমাদের বুদ্ধিজীবী 71 সালে যাকে হত্যা করা হয়েছিল, তিনিও একটা বলেছেন যে মানুষ বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। এরকম বদলানোর অনেক ঘটনা আছে নির্বাচনের সময়। এই জন্য এটাকে খুব বেশি অবাক হইনি আমরা, এবং আমরা মনে করি যে নির্বাচনে ক্ষমতার কাছে যাবার জন্য নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা, আর একটা হলো নির্বাচনকে একটা গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করার কাজে ব্যবহার করা। নির্বাচনে যদি টাকার খেলা হয়, নির্বাচনে যদি পেশি শক্তির খেলা হয়, নির্বাচনে যদি ধর্মের ব্যবহার করা হয়, নির্বাচনে যদি আঞ্চলিকতার ব্যবহার করা হয়, তখন আর নির্বাচন কিন্তু একটা গণতান্ত্রিক সংস্কৃতির জায়গাটা থাকে না। নির্বাচনটা হয়ে যায় যে কোনো কৌশলে ক্ষমতার কাছাকাছি যাওয়া অথবা ক্ষমতাটাকে কক্ষিগত করা। সেই ক্ষেত্রেও অনেক সময় এরকম জোট প্র্যাকটিস হয়। জোট কখনো কখনো আদর্শের জন্য জোট হয়, কখনো কখনো ক্ষমতাকে নিকটবর্তী করার জন্য জোট হয়, কখনো কখনো কাউকে দেখিয়ে দেওয়ার জন্য জোট হয়, কখনো আত্মরক্ষার জন্য জোট হয়। ফলে নানা কারণে জোট হতে পারে। এর জন্য এটা নিয়ে আমরা খুব বেশি অবাক হইনি। আমরা মনে করি এটা তাদের একটা রাজনৈতিক চর্চারই অংশ, বিভিন্ন রাজনৈতিক কারণে তাই তারা এক হয়েছে। আজিজুল বারী হেলাল, আসলে বিএনপির সাথে তো এনসিপির জোট বা আসন সমঝোতার কথা শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এখন জামায়াতের সাথে হলো, বিএনপি কেন এনসিপিকে টানতে পারলো না, অথবা দূরে ঠেলেই দিল কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, নির্বাচনকে লক্ষ্য করে অ্যালায়েন্স গঠন হবে, এটাই স্বাভাবিক, এবং গণতন্ত্রের এটা একটা বিউটি। আমরা খুবই বেশি অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই যে বাংলাদেশে অন্তত একটা গ্রহণযোগ্য এবং কম্পিটিটিভ নির্বাচন হচ্ছে। অ্যালায়েন্সটা যে গঠন হয়েছে এনসিপির সাথে, জামাতে ইসলামের বা অন্যান্য দলের, এটাকেও আমি কংগ্রাচুলেট করি। কারণ কি, আমরা একমাত্র দল, আমরা চেয়েছি যে বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, একটা কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। এখন সবাই যদি বিএনপির সাথে জোট বাঁধে তাহলে তো নির্বাচনটা আমি আর ডামি হয়ে যাবে। আমাদের এমনি অ্যাকোমোডেশন করতে হচ্ছে কত। আপনি দেখলেন যে আমাদের সাথে যারা অভ্যুত্থানে ছিল সবাই আমাদের সাথে, আমাদের দল থেকে মনোনয়ন চাচ্ছেন, একটা জোট আমাদের হয়েছে। তারপর আবার আমাদের নিজেদের দলের ভিতরে 300 আসনে আমাদের নিজেদেরই 900 প্রার্থী রয়েছে। এরপরে আমাদের সাথে শরিক দল রয়েছে। সুতরাং সবাইকে যদি আমরা অ্যাকোমোডেট করি তাহলে তো এটা নির্বাচন হবে না। সুতরাং এখন যে দলগুলো আপনার বিভক্ত হয়ে যে জোটগুলো গঠন করছে, এতে আমাদের আগামী নির্বাচনটা কিন্তু ফ্রুটফুল হবে, অ্যাকসেপ্টেবল টু অল, যেটা আমাদের খুবই দরকার। সুতরাং বিএনপি কাকে নিতে পারলো, বিএনপি তো আগেই নিয়েছে সবাইকে। আমরা তো আমাদের শরিক দল সবাইকে নিয়েছি। এনসিপিরা আমাদের সাথে জোট না করে চিন্তা করেছে যে জামাতের সাথে জোট করবে, এটা তাদের একান্তই নিজস্ব চিন্তা ভাবনা। এখানে আমি মন্দের কিছু দেখি না, বরং আমি বিএনপির নেতা হিসাবে আমি মনে করি যে আমাদের সবারই এটাকে কংগ্রাচুলেট করা উচিত যে একটা জোট গঠন হচ্ছে, বিএনপির একটা জোট আছে, জামাতের একটা জোট আছে, আরো যদি দলকে জোট গঠন করে তাহলে আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন পাবো। কিন্তু আজিজুল বারী হেলাল,
কিন্তু যেটা শুনতে পাচ্ছি, আজকে একটি পত্রিকা ছেপেছে, তারা বলছে যে শেষ মুহূর্তে মিত্র দলগুলোর বাইরেও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির একটি বড় অংশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। সেক্ষেত্রে নির্বাচনী সমঝোতা সফল হলে কয়েকটি আসনে তাদেরকে ছাড় দেওয়া হতে পারে। এর মধ্যে আবার ওই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েও কেউ ধানের শীষ পেতে পারেন। এনসিপির বড় অংশটির সঙ্গে সমঝোতার বিষয়টি অনেকটা গোপন রাখতে চাইছে বিএনপি। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা বলেছেন, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বেশ এগিয়েছে। তার মানে এনসিপি থেকে যারা এনসিপির এই সিদ্ধান্তে বিরক্ত অথবা এনসিপির এই সিদ্ধান্তের সাথে একমত না, এইটা ভেবে যারা দল থেকে বেরিয়ে আসছে তাদেরকে বিএনপি নিচ্ছে। তাদেরকে নিচ্ছে মানে কি, আমাদের তো দেখেন 300টা আসন, 272টা আসনে নমিনেশন দেওয়া হয়েছে। এরপরে আরো কিছু আমাদের শরিক দলকে দেওয়া হচ্ছে। এখন এনসিপি থেকে যারা ফ্রাস্ট্রেট হয়ে এই জোট গঠনটাকে পছন্দ করেনি, যারা, আমি আজকে দেখলাম 30টা, আর লাস্টে তাসনুবা করলো 31 জনকে আমি দেখলাম ফ্রাস্ট্রেট মার্কে ওদের কমিটির, তারা ওই 31 জনকে তো নমিনেশন দেওয়া সম্ভব হবে না। এখন কেউ যদি আমাদের সাথে সেভাবে মানে জেতার মতো লোক ক্যান্ডিডেট হয়, দেখা যাচ্ছে আমাদের যে ক্যান্ডিডেট তার থেকেও তিনি খুব পপুলার, তাহলে তাকে দিতে হবে। তাছাড়াও অন্য কোনো যদি কারণ থাকে, বিশেষ করে সে খুব গুরুত্বপূর্ণ হবে আগামী সরকারের জন্য, সুতরাং ওই 31 জন যে আপনার ফার্স্টের 31 জনকে দেওয়া হবে তাও না, আবার 31 জনের একজনকেও দেওয়া হবে তাও না। বিষয়টা পপুলারিটি এবং গ্রহণযোগ্যতা এবং আগামী দিনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। এনসিপি থেকে যারা বের হয়ে আসছে তাদেরকে আমাদের সবাইকে যে নিবে এরকম কিন্তু বিএনপি কিছু বলেনি। আমরা অবজার্ভ করছি, পত্রিকাগুলো তো নিউজ করবে, পত্রিকার কাছে অনেক সুন্দর, আমার থেকেও বেশি নিউজ থাকবে, তারা এগুলো লিখবে, কিন্তু আমার কমেন্টস হলো যে আমরা অন্তত এবারের নির্বাচনটা ওই হাসিনার মতো আমি দামি নির্বাচন দেখতে পাচ্ছি না। একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, যেটা আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে শক্ত একটা ভিত্তির উপর দাঁড়াবে। সবাই একটা প্রতিযোগিতামূলক নির্বাচনে উৎসবমুখর নির্বাচন করছে। সবাই যদি বিএনপি সেই খেয়ে ফেলে, সবাই যদি জামাতেরকে খেয়ে ফেলে, তাই তো নির্বাচনটা প্রতিযোগিতামূলক হলো না, গণতন্ত্রের বিউটি হলো না। আপনি তো দেখছেন আমাদের 300 আসনে আমরা 1000 লোকজনকে অ্যাকোমোডেট করতে কতটা হিমশিম খাচ্ছি, তাই না? এই বিষয় তো আপনারা দেখছেন, আমাদের দলটা তো অনেক বড়, তাই না? সেজন্য কিছু দলকে আপনারা জামাতের দিকে ঠেলে দিচ্ছেন। মাহফুজ আলমের ফেসবুকের পোস্ট কিছুক্ষণ আগেই দিয়েছেন, তিনি লিখেছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিদা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। তারপর এক প্যারার পর তিনি আবার লিখেছেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। তাজনুভা, তাসনিম জারা, সামান্থার মতো কি আপনারা তাহলে মাহফুজ আলমকেও হারালেন? আপনাদের পাশে নেই তিনি আর? প্রথমত মাহফুজ আলমের স্ট্যাটাসটা আমিও পড়েছি এবং আমি অবাক হয়েছি। আমি নিজেও জানতাম না যে মাহফুজ আলম সরকারি দায়িত্ব থেকে এনসিপিকে পরামর্শ দিচ্ছিলেন, কারণ আমরা তো সেই হয়তোবা তিনি তেনার বন্ধু সহযোদ্ধাদের দিচ্ছিলেন, বাট পার্টি হিসাবে মাহফুজ আলমের পরামর্শ এনসিপিতে আসছিল বলে আমার কোনো সঠিক তথ্য নেই। কারণ আমাদের এখানে জেনারেল অ্যাসেম্বলি আছে, এখানে এক্সিকিউটিভ কাউন্সিল আছে, এখানে পলিটিক্যাল কাউন্সিল আছে, 3টা ফোরামের কোনোটাই আপনার মাহফুজ আলম অংশ ছিলেন না। তারপর যদি ওনার কোনো পরামর্শ ওনার সহযোদ্ধাদের দিয়ে থাকেন, এটা অবশ্যই এটা খুব আনন্দের বিষয়। কিন্তু একই সাথে পার্টি যেহেতু ফরমেশন হয়ে গিয়েছে, পার্টি তার গঠনতন্ত্র অনুযায়ী চলছে। এখন এই পার্টি কিভাবে তার রাজনৈতিক পথ চলা ঠিক করবে, এটা কিন্তু শুধুমাত্র আমরা কয়েকজন ইডিওলগ থাকবে তারা একটা পার্টিতে আপনার পলিসি ঠিক করবে, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে আমাদের তৃণমূল আছে, আমাদের জেলাভিত্তিক সংগঠন আছে, আমাদের যে সাধারণ মেম্বার্স আছে, তারা সবাই মিলে পার্টির পলিসি ঠিক করে, পার্টির লাইন ঠিক করে। এই জায়গায় মাহফুজ আলম আজকে যে বক্তব্য দিয়েছেন, এটা আমি স্বাগত জানাই। তিনি যে পজিশন নিয়েছেন, তিনি এককভাবে থাকবেন, তিনি লং স্ট্যান্ডিং যে পজিশন, রেসপেক্ট দ্যাট পজিশন, বাট অ্যাট দ্য সেম টাইম এটার সাথে এনসিপির আমি কোনো সম্পর্ক দেখি না। হ্যাঁ, এনসিপির শুভাকাঙ্ক্ষী মাহফুজ আলম কিংবা অন্য কারো আপনার পরামর্শ অথবা তার চিন্তা অনুযায়ী এনসিপি চলবে, এটা আসলে একটা রাজনৈতিক দলের জন্য এটা শোভনীয় নয়। রাজনৈতিক দল চলবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং দলের যারা কর্মী, দলের জন্য যারা আসলে
আপনার নিজের ক্যারিয়ার, নিজের জীবন, নিজের আপনার শ্রম দিয়ে দলটাকে বানাচ্ছেন, তাদের চিন্তা চেতনা অনুযায়ী দলটা চলবে। এটা আসলে আমি মনে করছি যে তার পজিশন ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে তাজনুভা জাবিন আপু, আমি যে কথাটা অতীতেও বলেছিলাম, শব্দ বিভ্রাটের কারণে আমি অনেক কিছু বলতে পারি না। মূল জায়গাটা হলো যে তাজনুভা জাবিনের পজিশন, উই রেসপেক্ট দ্যাট পজিশন, বাট আপনাকে একটা বিষয় বুঝতে হবে, একটা দল পরিচালিত হয় তার সাংগঠনিক কিছু অ্যাপ্রোচ আছে। আমি নিজেও যেটা বললাম যে আমি যেই জোটের অংশীদার না, অথবা যে জোট আমি চাই না মানে এই না যে এই জোটের যদি দল অংশীদার হয়, কোনো কারণে যদি দল তার নির্বাচনী কৌশল হিসাবে একটা পলিসি বেছে টুইট করতে হবে, এভাবে আসলে কোনো রাজনৈতিক সংগঠন এবং কোনো সামাজিক সংগঠনও চলে না। বাট একই সাথে যে ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছেন তার সিদ্ধান্তকে সমূহ রেসপেক্ট জানায়, সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেই প্রক্রিয়া রাজনৈতিক দলের একজন অংশীজন নিজেকে সংযুক্ত করেন, বিযুক্ত করেন, এই প্রক্রিয়াটা আমার কাছে যথাযথ মনে হয় না। আপনি যদি আমাকে বলেন, আমরা যখন রাজনীতি করতে এসেছি, রাজনীতি তো শুধুমাত্র আমি ব্যক্তি না, আমি ব্যক্তি যখন নেতা হয়েছি, আমার কর্মী থাকে, আমি নির্দিষ্ট আপনার একটা সমর্থক গোষ্ঠী আছে, আমি যখন আমার এখান থেকে প্রস্থান করব, আমার সমর্থকদের, আমার কর্মীদের কথা চিন্তা করতে হবে, যারা আমাকে দেখে রাজনীতিতে এসেছে। তা আমরা যারা অনেকেই, যাদের দাওয়াতে হাজার হাজার মানুষ রাজনীতিতে জয়েন করেছে, তারা কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাস কিংবা একদিন একটা মিটিং অথবা দলের একটা সিদ্ধান্ত পছন্দ না হলেই হঠাৎ করে কিন্তু দল আমরা কিন্তু একটা জিনিস আপনার যৌক্তিক মনে হয় কিনা আলাউদ্দিন, দেখেন তাজনুভার একটা অভিযোগ আপনার যৌক্তিক মনে হয় কিনা, তিনি বলেছেন যে সমারোহে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে 125 জনকে মনোনয়ন দিয়ে 30 জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না। বিষয়টি ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আমরা আজকে সারাদিন তাসলিম জারাকে সাক্ষ্য সংগ্রহ করতে দেখেছি, কেননা স্বতন্ত্র প্রার্থী যদি হতে হন তাহলে তাকে তার এলাকার 1% ভোটারের স্বাক্ষর মনোনয়নের সাথে সংযুক্ত করে তারপর জমা দিতে হবে। এই যে আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এই শেষ মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত আসলেই যারা আপনাদের সাথে একমত না বা একসাথে চলতে চাচ্ছে না তাদেরকে বিপদে ফেলে দেওয়া হলো না? দুইটা কেস হয়েছে। তাসনিম জারার কেস একটা কেস। আমি প্রথম তাজনুভা জাবিনের যে বক্তব্য, আমি বক্তব্যটাকে সমর্থন করি এবং আমি মনে করি যে দল আগে ক্লিয়ার করা দরকার ছিল যে আমরা আসলে নির্বাচনটা ঠিক এইভাবে করবো। এবং আমি অবশ্যই মনে করি না যে এতগুলো মানুষের ইন্টারভিউ নেওয়ার পর তাদের সাথে আলাপ আলোচনা করে প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর তাদেরকে আপনার যদি নির্বাচনে মাঠে না নামানো হয়, যদিও তারা নামানোর পর ফলাফল কি হতো কিভাবে সেটা আলাদা বিষয়, না নামানো হলে তাদের প্রতি একটা অবিচার হবে। এবং আমি একজন দলের কর্মী হিসাবে মনে করি এই বিচারটা, অবিচার অবশ্যই এনসিপি করতে পারে না। এনসিপির উচিত তাদের সাথে কথা বলা, তাদেরকে আস্থায় আনা এবং তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলা। দ্বিতীয়ত তাসনিম জারার ব্যাপারটি ভিন্ন, কারণ তাসনিম জারা হলো আমাদের যে নির্বাচন পরিচালনার জন্য একটা কমিটি হয়েছে, সেই কমিটির সেক্রেটারি জেনারেল হলো জনাব তাসনিম জারা। তাসনিম জারা যখন সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু এই যে আপনার মনোনয়ন প্রক্রিয়ার সাথে পুরোটা যুক্ত ছিলেন। যুক্ত থাকা অবস্থায় এই যে 300 আসন যে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, যার মধ্যে 125টা পাবলিশ হয়েছে, এই প্রার্থী তালিকা চূড়ান্ত কিন্তু তাসনিম জারা করেছেন এবং এই প্রার্থী তালিকা কিন্তু তিনি দিয়েছেন। এখন সেই জায়গা থেকে তাসনিম জারা ওয়াজ ওয়েল ইনফর্ম যে কি হচ্ছে অথবা এই প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে। কিন্তু তাজনুভা জাবিনের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ তিনি নির্বাচনের প্রক্রিয়ার অংশ ছিলেন না। তো আমি দুইটাকে দুই আসপেক্টে দেখবো। তাজনুভা জাবিনের পয়েন্টটা যৌক্তিক এবং আমি মনে করি যে এনসিপি তার সমর্থকদের অথবা তারা যাদেরকে আপনার মনোনয়ন দিয়েছেন তাদেরকে এভাবে হতাশ করতে পারেন না এবং তাদের সাথে অবশ্যই তাদের বসা উচিত যে কোন প্রক্রিয়া এবং কেন তাদেরকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাসনিম জারাকে আমি রেসপেক্ট জানাই এবং তার যে আজকে স্বতন্ত্র পজিশনে নিয়েছেন সেই জায়গা থেকে আমি মনে করি তাসনিম জারাকে নির্বাচন পরিচালনা কমিটির একজন সেক্রেটারি জেনারেল এবং তা আরো 10 জন এখানে সদস্য আছেন, এই একটা প্রিভিলেজ পজিশনে থাকার পর আমার মনে হয় যে তিনি আগেই জিনিসটাকে বুঝতে পেরেছিলেন, বুঝতে পারতেন এবং তিনি সতর্ক করতে পারতেন যে এই জায়গা থেকে আমরা আসলে এভাবে যেতে পারি না। বিকজ আমরা যে মনোনয়ন প্রক্রিয়া কিন্তু এখানে আসলে তাসনিম জারা থাকলে তার বক্তব্যটা শুনতে পারলে পরিষ্কার হওয়া যেত আসলেই তারা এইসব আগে থেকে জানতেন কি না, নাকি পুরোটাই তারা অন্ধকারে ছিলেন। আসবো আপনার কাছে সময় থাকলে। রাজিকুজ্জামান রতন, এখন পর্যন্ত যা সমীকরণ তাতে 4টি জোটে ভাগ হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। প্রধান জোটে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা, তাদের বিপরীতে এনসিপি এলডিপি নিয়ে জোটের চূড়ান্ত ঘোষণা আজই দিল জামায়াত। আর এছাড়া যে দুটি জোট দৃশ্যমান, এই দুই জোটের বাইরে যারা আছে তারা হচ্ছে সম্প্রতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোটের ঘোষণা এসেছে, যার নেতৃত্বে আছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু। আর এছাড়া সিপিবি বাসদ নেতৃত্বে নির্বাচনী মাঠে থাকবে 9 বাম দলের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এককভাবে নির্বাচনের কথা বলে আসছে জিএম কাদেরের জাতীয় পার্টি। তো সব মিলে আসলে লড়াইটা
কার সাথে কার এবং কেমন হবে বলে মনে করেন? আসলে নির্বাচনে কার সঙ্গে কার এইভাবে বলা যাবে না, কারণ নির্বাচন প্রত্যেকে তো তার ম্যানিফেস্টো নিয়ে নামবেন, তাদের দলের কর্মীদের নিয়ে নামবেন, তাদের সমর্থকদেরকে উজ্জীবিত করার চেষ্টা করবেন, এবং সমর্থকরা কখনো কখনো ব্যক্তিকে দেখবেন, কখনো কখনো প্রতীককে দেখবেন, কখনো কখনো দলের অতীত কর্মকাণ্ডকে মূল্যায়ন করবেন। ফলে একটা জিনিস এখানে হবে যে একটা নির্বাচনের একটা পরিবেশ তৈরি হবে। এখন এই নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার পরে পরবর্তীতে দেখা যাবে যে সাংগঠনিক শক্তি এখানে একটা খুব বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। তার সঙ্গে যুক্ত হবে টাকার শক্তি, তার সঙ্গে যুক্ত হবে বিভিন্ন রকমের প্রচারণার শক্তি। এবং এইবার যেটা খুবই অ্যালার্মিং, কারণ আমরা অভ্যুত্থানের পরে দুটো নতুন জিনিস দেখেছিলাম। অভ্যুত্থানে একদিকে যেমন আমরা জনগণের সাহস দেখেছিলাম, ঠিক অভ্যুত্থানের পরে পরে আমরা দেখেছিলাম একটা সাংস্কৃতিক অধঃপতনও দেখেছিলাম, যেভাবে একটা গালিগালাজের সংস্কৃতি। ছোট্ট একটা প্রশ্ন একটু করতে চাই, যেহেতু আপনি টাকার প্রসঙ্গ আনলেন। টাকা অফারের কথা ঘুরে বেড়াচ্ছে, নানান লাভ ক্ষতির হিসাব, আর্থিক লেনদেনের গুঞ্জন, কিন্তু আপনারা বা আপনাদের জোটে কি টাকার কোনো অফার আসেনি? আপনারা যে আলাদাই থেকে গেলেন। প্রশ্নটা অফার আসার না, প্রশ্নটা হচ্ছে কোন নীতি এবং আদর্শ নিয়ে আমরা লড়াই করছি। হ্যাঁ, এখন এই সমাজে থাকলে নানা ধরনের অফার থাকতেই পারে, কিন্তু সেই অফারটা কে কিভাবে নিচ্ছে, কেউ কি নিচ্ছে, নিলে কেন নিচ্ছে, অথবা কেউ নিচ্ছে না যে কেন নিচ্ছেন না। আমরা রাজনীতিতে এই বিতর্কটা করতে চাই। আমরা এই সমাজে থাকি, আমাদের নানা ধরনের কথা শুনতে হয়, সেই কথায় আমার রিয়াকশনটা কি হবে এটা নির্ভর করবে আমার সংস্কৃতিটা কি, আমার রাজনীতিটা কি, আমার লক্ষ্যটা কি, তা দিয়ে। ফলে আমরা একটা অদ্ভুত দেশে বসবাস করছি এখন, যে আমাদের সমস্ত কিছুকে আমরা টাকার মাপে মাপার চেষ্টা করলাম। অনেক আগে কার্ল মার্কস একটা কথা বলেছেন যে পাওয়ার অফ মানি। এখন আমরা আসলে পুঁজিবাদী ব্যবস্থায় দেখছি যে পাওয়ার অফ মানি, সবাইকে মনে ওকে কেনা যায়, ওকে বেচা যায়, ও বিক্রি হয়ে গেল। এই কথাগুলো আমরা একটু বন্ধ করতে চাই। আমরা মনে করছি যে একটা নীতির লড়াই হোক। আমরা যে কোনো গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এই জায়গাটা বলেছি যে টাকা, পেশিশক্তি, ধর্মবিশ্বাসকে মানুষের ভোটের বাক্সে না ফেলা, আর আঞ্চলিকতা, এগুলোকে পরিহার করে মানুষকে একটা যুক্তির জায়গায় নিয়ে আসা দরকার। মানুষ একটু ভাবুক না তার কৃষিনীতিটা কেমন হতে পারে, ভাবুক না শিক্ষানীতিটা কেমন হতে পারে, ভাবুক না সমাজে নারী পুরুষের সম্পর্ক এবং সম্মানজনক অবস্থানটা কিভাবে নির্ধারিত হতে পারে। তারা ভেবে দেখুক না আমাদের বৈদেশিক নীতিটা কীরকম হবে। ফলে এই বিতর্কগুলো যদি হয়ে তার মধ্য দিয়ে যদি ইলেকশনটা হয়, তাই নির্বাচন মানুষকে কিন্তু শিক্ষিত করে তোলে, সচেতন করে তোলে, আগ্রহী করে তোলে। এখন আমরা নির্বাচনকে কখনো প্রার্থী, কখনো প্রতীক, কখনো পয়সাপাতি, কখনো প্রশাসন, কখনো পুলিশ, এই পয়ের ফক্করের মধ্যে ফেলে দিয়েছি। ফলে এখান থেকে নির্বাচনকে একটা আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনও করতে চাই, একটা প্রতিযোগিতার নির্বাচনও দেখাতে চাই। হোক না এই লড়াই, এখানে বিজয় হতে পারে, এখানে পরাজয় হতে পারে। বিজয় হলেও যেন আমরা মনে করি জনগণের ম্যান্ডেট পেয়েছি, আর পরাজিত হলেও যেন মনে করি আমাদের আরও দায়িত্ব আছে মানুষকে বোঝানোর। ফলে পার্লামেন্টে যাওয়ার মধ্য দিয়ে একদম সব পেয়েছি, উইনার টেক্স অলের মতো একবার সব পেয়েছি, দেশে পরিণত হয়ে গেলাম, আমরা সবাই রাজা বাদশাহ হয়ে গেলাম। এই মানসিকতার পরিবর্তে নির্বাচনকে একটা গণতন্ত্র চর্চার কেন্দ্র হিসেবে আমরা দেখতে চাই। সে কারণে আমাদের কাছে ওই টাকা পয়সাটা মানে মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে আমাদের নির্বাচনী প্রচারণাটা আমরা কিভাবে চালাবো সেটাই। জি নিশ্চয়ই। মোহাম্মদ শিশির মনির, দেশের 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথা মাথায় রেখে 3 জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে জামায়াত, কেবল ভর্তি পরীক্ষার জন্যই, নাকি নির্বাচনের দিকে আসলে জামাত আরেকটু বেশি মনোযোগী হতে চায় বলেই মহাসমাবেশ স্থগিত করা হলো? জামাত has taken a very sensitive view, এবং আপনি দেখবেন ডাকসুর নেতৃবৃন্দের পক্ষ থেকেও একটা চিঠি দেওয়া হয়েছে জামাতকে। এছাড়া আমরা চাই না ছাত্রদের যে লেখাপড়া আছে, তাদের যে অ্যাডমিশন টেস্ট আছে, এখানে কোনো ধরনের কোনো ডিসরাপ্ট ক্যালকুলেশন নাই। বিকজ জামাত ইসলামী মনে করে যেখানে জনগণকে একত্রিত করা হবে, আর সেটি যদি আবার জনগণকেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে শেষ পর্যন্ত বড় সমাবেশ করে বদনামের ভাগিদার হতে হয়। এটি সঠিক না। এই জন্য আমরা মনে করি যে দিস ইজ এ ভেরি সেন্সিবল ডিসিশন, সংবেদনশীল সিদ্ধান্ত। ছাত্রদের কোনোভাবেই কোনো অসুবিধা হওয়ার প্রয়োজন নাই। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যে শিক্ষা নিয়ে কেউ বেকার থাকবে না। অনেকে সংখ্যা গুণে বলছেন তারা এত লাখ যুবককে কর্মসংস্থান দেবেন, অন্যদের কি হবে? বলছেন অন্যদের ভাতা দেবেন, কিন্তু দেশের তরুণরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা তারা দেখতে চান না, শুনতেও চান না। আচ্ছা, বেকার ভাতা তো মোহাম্মদ শিশির মনির অনেক উন্নত দেশগুলোতেও আছে, তাহলে বাংলাদেশে
হতে আসলে সমস্যা কি? দেশের সব বেকারদের তো আসলে একদিনে বা 2-1 বছরের কর্মসংস্থানের আওতায় আনা কি সম্ভব? মানে এতে ধাপে ধাপে আগানোর জন্য যদি 1 বছরে একটি নির্দিষ্ট সংখ্যক তরুণদের চাকরি দেওয়ার কথা বলা হয়, সেটাকে কেন আপনারা নেতিবাচকভাবে দেখছেন? জামাত তাহলে কতদিনের মধ্যে, মানে জামাতের কি আসলে সেই সময়টা লাগবে না, কতদিনের মধ্যে বেকার সমস্যা একেবারেই আসলে বিলীন করে ফেলতে পারবে বলে মনে করছে দলটি? দেখুন, তরুণদের বেকার ভাতা দেওয়া হয়, আমি জানি না দুনিয়ার কোথাও আপনি দেখাতে পারবেন কিনা। ডিসেবলদের বেতন ভাতা দেওয়া হয়, এরপরে বেতন ভাতা দেওয়া হয় কোনো লোক যদি কাজ করে কিন্তু কাজটা চলে যায়, এরপরে সে বেকার হয়ে যায়, তখন তাকে ভাতা দেওয়া হয়। তরুণ না, আচ্ছা, আপনি তরুণ দেখতে পাবেন না। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, ইউ ক্যান সি দিস। এবং আমাদের পলিসিটা এটাই যে আপনি তরুণদেরকে কর্ম কিভাবে তারা পাবে, কর্মক্ষম করে তোলার জন্য কি ধরনের প্রশিক্ষণ তাদের দরকার, কর্মমুখী শিক্ষার জন্য কি ধরনের ইনোভেটিভ ক্রিয়েটিভ প্রশিক্ষণ তাদের প্রয়োজন, সেগুলোর দিকেই আমরা নজর দিব বেশি। এবং আমরা ইতিমধ্যে প্ল্যান করেছি যে আমরা বিদেশে পাঠানোর যে জনশক্তি, এই জনশক্তি পাঠানোর ক্ষেত্রে আমরা যদি তাদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে পারি, হাজার হাজার জনশক্তিকে বিদেশে পাঠাতে পারি, তাহলে এখানে একটি বড় জিনিসকে অ্যাড্রেস করা যায়। পৃথিবীর আমরা সরকারের কাছ থেকে এবার দেখেছি বেশ কয়েকটি দেশ মিলে প্রায় 11 লক্ষ মানুষকে যারা একটু ইফিশিয়েন্ট তাদেরকে নিয়ে যাওয়ার চাহিদা এসেছে, কিন্তু এফিসিয়েন্সিটা ট্রেনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করা শেষ হওয়া সম্ভব হয়নি। কাতারে, কুয়েতে, ইভেন জাপানে এই সমস্ত জায়গায় প্রশিক্ষণ দিয়ে যদি লোকদেরকে পাঠানো যায়, দ্যাট উড বি আওয়ার ওয়ান অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচ উড বি ফ্রিল্যান্সিং, এটার ফ্যাসিলিটি একবার গ্রাম পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দিতে চাই। থার্ড হলো যে সমস্ত গভর্নমেন্ট জবগুলো আছে, এগুলো কুইকেস্ট পসিবল পিরিয়ড অফ টাইমের মধ্যে আমরা পরীক্ষা পদ্ধতিকে শেষ করতে চাইব। এবং আমরা একাধিক মনিটরিং সেল গঠন করে, একাধিক বোর্ড গঠন করে অল্প সময়ে এই পরীক্ষা প্রসেস, আপনি জানেন একটা বিশেষ পরীক্ষা প্রসেস শেষ করতে মোর দেন অ্যাবাউট 2 years লাগে। সো দিস ইজ অ্যাবসার্ড। আমরা চাইবো এগুলোকে কুইকেস্ট পসিবল টাইমের মধ্যে এই প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করতে। এবং আমরা চাই না আমাদের বেকারদেরকে ভাতা দেওয়া হোক, আমরা চাই তাদেরকে নানামুখী কর্মকাণ্ডে ইনক্লুড করে তাদেরকে কর্মক্ষম করে তোলা হোক। দ্যাট উড বি আওয়ার অ্যাপ্রোচ। আপনি বলছেন কতদিনের মধ্যে হবে? This is a long-term agenda. All on a sudden, we cannot solve the problem, but we will start to solve the problem as quickly as possible, gradually. জি, মোহাম্মদ শিশির মনির, আমি একটু শুধু যুক্ত করতে চাই, যেহেতু আপনি বলেছেন যে তরুণদের কোথাও বেকার ভাতা দেওয়া হয় না, একটু বলি, ভুলও হতে পারে, আমি মাত্রই জাস্ট ইন্টারনেট থেকে ইনফরমেশনটা পেলাম। ফিনল্যান্ড, জার্মানি, সুইডেন সহ অনেক ইউরোপীয় দেশে বেকারত্ব ভাতা, আনএমপ্লয়মেন্ট বেনিফিট তরুণদের জন্য দেওয়া হয়, সাধারণত সাধারণ বেকারত্ব বেনিফিট সিস্টেমের আওতায়, যেখানে বয়স নির্বিশেষে যোগ্যদের সহায়তা করা হয়। আর ডেনমার্ক, আয়ারল্যান্ড এমন কিছু দেশীয় তরুণদের জন্য আলাদা বা হ্রাসকৃত হারে বেকার ভাতা থাকে। ভুলও হতে পারে, আমি নিশ্চয়ই সেটা নিয়ে আরেকটু গবেষণা করে দেখবো আসলে দেওয়া হয় কিনা। আজিজুল বারী হেলাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই প্রথমবারের মতন গুলশানের এই কার্যালয়ে এসেছেন। 11 রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এই কার্যালয়টি খোলা হয়েছিল। এতদিন আসলে ভিডিও কলে আপনাদের দলের নেতার সঙ্গে আপনারা কথা বলেছেন বা দিক নির্দেশনা পেয়েছেন, এখন দল পরিচালনা করছেন এবং সরাসরি তাকে পাচ্ছেন। হয় না যখন আমরা জুমে ক্লাস করি, ক্লাসের টিচার বা শিক্ষক দূরে থাকেন, ক্লাসে বসে অনেক ধরনের দুষ্টুমি করা যায়, ফাঁকি দেওয়া যায়, কিন্তু যখন তিনি সরাসরি ফিজিক্যাল ক্লাস নেন অনেক ধরনের দুষ্টুমি কিন্তু চাইলেও করা যায় না। আপনাদের দলের মধ্যে বা আপনাদের দলের তৃণমূলে যেসব কথা আমরা শুনতে পেতাম, চাঁদাবাজি বা দখলদারিত্ব, সেসব কি এখন কিছু কমবে বা কমেছে? 2-1 দিনে অবশ্য বলা যায় না, কিন্তু কি পরিবর্তন আসলে এসেছে? দেখুন, একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো অনেক ন্যারেটিভ তৈরি করবে, তার কিছু সত্য আছে, কিছু মিথ্যাও আছে। কিন্তু বিএনপি যে সাচ এ পার্টি, যে তারা সেই ন্যারেটিভগুলো কমপ্লেইন আকারে যখন আসে সেটা তারা অ্যাকসেপ্ট করছে, ডিনাই করছে না, এবং যথাযথ ব্যবস্থা সেই যথাযথ ব্যবস্থা আমরা আপনার প্রথম দিন থেকে, যখন তিনি ভার্চুয়াল জগতে ছিলেন
তখন থেকে আমরা নিচ্ছি। এবং অ্যাকচুয়াল জগতে আমাদের চেয়ারম্যান যখন এসছেন তখন আমাদের জন্য আপনার এই দলের যে পরিচালনা সেটা তো তার জন্য আরো সহজতর হচ্ছে, তাই না? এবং আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন সময় উঠেছে সেই সব অভিযোগের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ব্যবস্থাও নিয়েছি। এখন আপনি দেখবেন যে এই ধরনের অভিযোগ কিন্তু অনেক কমে এসছে, এবং সব অভিযোগ যে সত্য তাও কিছু কিন্তু না, আমরা তদন্ত সাপেক্ষে অনেকটা বহিষ্কার করেছি। এবং আমাদের চেয়ারম্যান এখন অ্যাকচুয়াল জগতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, এটা আমাদের দলকে আরো ডাইনামিক করবে এবং আমাদেরকে নির্বাচনী কাজে, রাজনৈতিক কাজে আমাদের আরো উৎসাহ যোগাবে। সুতরাং ভার্চুয়াল জগতে তিনি যেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছিল, অ্যাকচুয়াল জগতে এই ঐক্যবদ্ধ আরো 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 বেশি সুদৃঢ় হবে এবং আমাদের দলের ভিতর যদি কোনো বিশৃঙ্খলা থেকে থাকে সেটা আসলে আরো অনেক কমে যাবে। জি, রাজিকুজ্জামান রতন, জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে প্রচলিত দ্বিদলীয় বৃত্তের বাইরে তৃতীয় ধারা সৃষ্টির একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের একাংশের নেতৃত্বে এনসিপি গঠন হয়েছিল। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে সেই আকাঙ্ক্ষা কি আসলে এনসিপি বা বামরা বা কেউই আসলে পূরণ করতে পারলো? বাংলাদেশ কি আসলে দ্বিদলীয় বৃত্তের বাইরে যেতে পারলো বা পারবে আদৌ? দ্বিদলীয় বৃত্ত এটা যেমন একটা রাজনৈতিক মানে বিষয়, তার সঙ্গে সঙ্গে একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে। ফলে এর বিরুদ্ধে একটা রাজনৈতিক যেটা বলে সাইকো পলিটিক্যাল একটা লড়াই আমাদের দরকার। সবচেয়ে বড় দরকার যে মানে লড়াইটা হচ্ছে কিন্তু দুই ধরনের। একটা হলো পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো চলবে, নাকি পুঁজিবাদ বিরোধী একটা অর্থনৈতিক কাঠামো সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে যাবে। আসলে আমাদের বিরোধটা এরকম হওয়া উচিত যে শোষণমূলক ব্যবস্থা চলবে না শোষণবিহীন একটা সমাজের দিকে যাব। আমাদের এই দেশটা কিন্তু বারবার শোষণ মুক্তির জন্য লড়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে এই জন্য কথা ছিল সাম্য, ৯০-এর গণ অভ্যুত্থানে আমাদের ছিল গণতান্ত্রিক অধিকার, আর ২৪-এর গণ অভ্যুত্থানে ছিল বৈষম্য থেকে মুক্তি। সব কিছুর কিন্তু একটা ডাইরেকশনটা হচ্ছে এই যে দেশ স্বাধীনতার সময় যে দেশের জিডিপি ছিল $৯ বিলিয়ন, আর ২০২৪ সালে যে দেশের জিডিপি হলো $৪৫০ বিলিয়ন। দেশের তো সমৃদ্ধি বাড়লো, কিন্তু মানুষের বৈষম্যটা দূর হলো না কেন? এই প্রশ্ন থেকে বারবার মানুষ বলেছে আমাদের সম্পদ আছে, সম্পদ সৃষ্টির মানুষও আছে, এবং বিদেশে আমাদের শ্রমশক্তি যারা আছে তারা আমাদেরকে রেমিটেন্সও পাঠাচ্ছেন। কিন্তু এই দুর্বৃত্ত এবং লুটপাটের অর্থনীতিটা যদি থাকে, যদি পুঁজিবাদী অর্থনীতিটা থাকে, তাহলে এখানে উন্নয়ন হবে, সেই উন্নয়নের সুফল সবাই পাবে না। ফলে এই আকাঙ্ক্ষা থেকে যে লড়াই, এখানে যদি আমরা দ্বিদলীয় দুটো বৃত্ত এইভাবে দাঁড় করাতে পারি যে একদিকে হচ্ছে শোষণমূলক রাজনীতি, আর একদিকে শোষণের বিরুদ্ধে রাজনীতি, তাহলে এইটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎটাকে নির্ধারণ করবে। যে শোষণের বিরুদ্ধে আমাদের যে যাত্রা, বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে যাত্রা, মানবিক মর্যাদার দিকে যে আমাদের যাত্রা, সেই যাত্রাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু সেটা না হয়ে বারবার আমাদের এখানে প্রার্থী এবং প্রতীকের একটা বৃত্তের মধ্যে আমাদেরকে আটকে ফেলা হচ্ছে, কিংবা আমরা আটকে পড়ে যাচ্ছি। এনসিপি চেষ্টা করে কতটুকু করেছে আমরা জানি না, কিন্তু এনসিপি যে শুরুতে যে আকাঙ্ক্ষাটা নিয়ে ছাত্র সমাজকে তারা যুক্ত করেছিল, অভ্যুত্থানের পরেই তারা দেখলাম আকাঙ্ক্ষার বিপরীতে পথ হাঁটতে শুরু করেছিলেন। সেখানে যেটা আমরা যদি বলি মব সংস্কৃতির সঙ্গেও তারা অনেকভাবে যুক্ত হয়ে গিয়েছিলেন, যেটা মানুষকে ভীষণভাবে আশাহত করেছে। আর আমাদের বামদের কথা যদি বলি, আমরা বামপন্থীরা বারবার মানুষের মুক্তির কথা বলছি, শোষণ মুক্তির কথা বলছি, কিন্তু আমরা সাংগঠনিক শক্তিটা সেরকম বাড়াতে পারিনি, যে কারণে আমরাও খুব বড় যে শক্তি হয়ে উঠতে পেরেছি এটা বলতে পারি না। ফলে শেষ পর্যন্ত ঘুরে ফিরে ওই আগের জায়গাতেই মানুষ থাকছে বলে অনেকে মনে করেন, কিন্তু এভাবে দেশটা চলবে না। দেশ আসলে এখান থেকে পরিবর্তনের দিকে যাবেই, পরিবর্তনের দিকে যেতেই হবে। আর রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত ৯টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।